আমাদের আজকের টপিক হলো গ্রুপ বি এর মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ফলিত গণিতের প্রয়োগ। তো এর মধ্যে প্রথম তিনটি টপিক হলো 1, 2, 3। এই তিনটে হলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অন্তরক সমীকরণ। তো আজকে আমরা 1 এবং 2 এর সাথে ক্লাস নিব, আর কালকে 3 এবং 4 এর সাথে ক্লাস নিব। তো 1 নম্বর হলো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অফ ফার্স্ট এন্ড সেকেন্ড অর্ডার, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ক্রমের সাধারণ অন্তরক সমীকরণ। আর একটা হলো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস। লিনিয়ার ইকুয়েশন হবে না, তবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক অন্তরক সমীকরণ। এই দুইটা টপিক আজকে আমরা শিখব। তো এখানে আমরা প্রথমে বেসিক গুলা দেখবো, পরে আমরা এমসিকিউ গুলাতে যাব। তো প্রথমে আমরা দেখবো যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে। খেয়াল করেন যে সমীকরণে একটি অজ্ঞাত ফাংশন এবং তার এক বা একাধিক অন্তরক থাকে তাকে অন্তরক সমীকরণ বলা হয়। যদি সমীকরণে কেবলমাত্র একটি স্বাধীন চলক থাকে তবে তাকে সাধারণ অন্তরক সমীকরণ বলে। আমরা একটু খেয়াল করি এই যে, দেখেন, একটা হলো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা লিখি ভাবে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখানে এক্স হলো স্বাধীন, তাহলে স্বাধীন চলক কয়টা? একটি। ইভেন সেকেন্ড ডেরিভেটিভ করলেও আমরা পাই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। স্বাধীন চলক একটাই থাকে, সেটা ফার্স্ট ডেরিভেটিভ হোক সেকেন্ড ডেরিভেটিভ হোক যেটা হোক, সেখানে কি একটা থাকে নিচে, অর্থাৎ স্বাধীন চলক একটা থাকে। আর উপরেরটা হলো নির্ভরশীল চলক। এক- এখানে আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো একটি অজ্ঞাত ফাংশন এবং তার এক বা একাধিক অন্তরক থাকে তাকে অন্তরক সমীকরণ বলা হয়। যেমন এটা হলো ফার্স্ট ডেরিভেটিভ, এটা হলো সেকেন্ড ডেরিভেটিভ, কিন্তু এখানে অবশ্যই একটা কি থাকবে, নিচে স্বাধীন চলক থাকবে। কিন্তু যেটা সাধারণ না, পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা এভাবে লিখি ডি স্কোয়ার জেড বাই ডিএক্স ডিওয়াই, হ্যাঁ, ডেল এক্স ডেল ওয়াই। তাহলে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই, এখানে এক্স ওয়াই হলো স্বাধীন চলক, তাহলে এখানে কিন্তু একাধিক চলক থাকতে পারে পার্শিয়ালের ক্ষেত্রে। কিন্তু অর্ডিনারি সবসময় কি থাকে, একটি স্বাধীন চলক থাকে। তাহলে এখন এর মধ্যে আবার ক্রম আছে, একটা হলো ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, একটা হলো সেকেন্ড অর্ডার। যে অন্তরক সমীকরণে অজ্ঞাত ফাংশনের সর্বোচ্চ অন্তরক প্রথম ক্রমে, যেমন ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এফ এক্স ওয়াই, এই আকারে থাকবে। এটা হলো প্রথম ক্রম, মানে ফার্স্ট ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স। আর এই প্রথম ক্রমের আমি আরো কয়েকটা উদাহরণ দেখাই। সেটা হলো যেমন এরকম dy বাই dx প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, এটা একটা প্রথম ক্রমের অন্তরক সমীকরণ। কিন্তু যদি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার হয় ইকুয়ালস টু 1 ফর এক্সাম্পল, এটা কিন্তু প্রথম ক্রমের না, এটা হলো দ্বিতীয় ক্রমের। অর্থাৎ ক্রম নির্ভর করে ডেরিভেটিভের উপরে। আচ্ছা, এখন এই প্রথম ক্রমের অন্তরক সমীকরণের জন্য কতগুলো মেথড আছে। একটা হলো সেপারেশন অফ ভেরিয়েবলস, চলক পৃথকীকরণ। আরেকটা হলো হোমোজিনিয়াস ইকুয়েশন বা সমজাতীয় সমীকরণ। আরেকটা হলো লিনিয়ার ইকুয়েশন। একটা রৈখিক সমীকরণ। আরেকটা হলো এক্সাক্ট ইকুয়েশন বা প্রকৃত সমীকরণ বলা হয়। তো এক্সাক্ট ইকুয়েশন গুলো আমরা একটু দেখি। এক্সাক্ট ইকুয়েশন কখন বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এম ডিএক্স প্লাস এম ডিওয়াই ইকুয়ালস টু 0 হবে। এম এক্স, এম আর এন হবে এক্স ওয়াই এর ফাংশন। তখন যদি ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন বাই ডেল এক্স হয়, তখন আমরা এটাকে বলি কি, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যেমন আমরা যদি একটু খেয়াল করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডিএক্স প্লাস এক্স প্লাস ওয়াই ডিওয়াই ফর এক্সাম্পল। তাহলে এখানে এম হলো এটা, এন হলো এটা। তাহলে আমরা বলছি আমাদের কন্ডিশনটা কি? কন্ডিশন হলো ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন বাই ডেল এক্স। এক্সাক্ট কিনা সেটা পরীক্ষার জন্য ডেল এম বাই ডেল ওয়াই। এখন এই প্রথমটাকে যদি ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, আমরা শুধু কি পাবো, ডেল এম বাই ডেল ওয়াই। তাহলে এটা 0। আমরা আবার কন্ডিশনটা খেয়াল করে দেখেন, আমাদের এক্সাক্ট হওয়ার কন্ডিশন হলো ডেল এম বাই ডেল ওয়াই পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে ওয়াই কে ডেরিভেটিভ করলে 1 পাবো শুধু, তাহলে ডেল এম বাই ডেল ওয়াই হলো 1। আর এখানে ডেল এন বাই ডেল এক্স, এটাও কি 1 হচ্ছে এক্স এর সাপেক্ষে করলে। তাহলে ডেল এন বাই ডেল ওয়াই আর ডেল ওয়ান বাই ডেল এক্স যেহেতু সমান, তাহলে এটা একটা এক্সাক্ট বা প্রকৃত অন্তরক সমীকরণ। ঠিক আছে, এখন বার্নৌলির ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনটা সেটা আপনাদের পরীক্ষায় আসতে পারে। যে
which one of the following is the boundary differential equation, সেটা হলো dy dx plus pxy equals to qxyn এই আকারে। এখানে পিটা হলো y এর সহগ, আবার p কিন্তু x এর ফাংশন হতে হবে, আবার y এর পাওয়ার কিন্তু n হতে হবে, কিন্তু n টা কি 2 থেকে শুরু, 0 1 হতে পারবে না, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, অর্থাৎ px আর qx হলো ফাংশন হলো অফ x, আর n is any real number, and when n equals to 0 or 1 the equation reduces to linear, তখন আর সেটা বার্নৌলির ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকে না। যেমন এই যে ইকুয়েশনটা দেখেন, এটা একটা বার্নৌলির ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? কারণ হলো এখানে y এর সহগ হলো 1, সেটাও হতে পারে, y স্কয়ারের সহগ হলো x, অর্থাৎ এখানে যে পি আর কিউ আছে সেটা ধ্রুবকও হতে পারে, আবার x এর ফাংশন হতে পারে। হ্যাঁ, এখানে পিএস টা আসলে 1 আর কিউএস টা হলো x। তো এগুলো হলো বার্নৌলির ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর সেকেন্ড ক্রমের সাধারণ অন্তরক সমীকরণ হলো এরকম, এই যে হাইয়েস্ট অর্ডার হলো সেকেন্ড ডেরিভেটিভ থাকবে, এগুলো সমাধান করা হয় লিনিয়ার হোমোজিনিয়াস অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তারপর লিনিয়ার নন হোমোজিনিয়াস অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এরপর আরেকটা হলো যে অক্সিলারি ইকুয়েশনের মাধ্যমে বা সহায়ক সমীকরণের মাধ্যমে আমরা সমাধান করে থাকি। হ্যাঁ, এরপর হলো মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টস। হ্যাঁ, এরপর ভ্যারিয়েশন অফ প্যারামিটার, বিভিন্ন রকম মেথড আছে, এগুলো ভাবে আমরা সলভ করি, কিন্তু আমাদের ওই বড় বড় মেথড গুলো সলিউশন আসবে না। কি রকম আসবে সেটা আমরা একটু পরে দেখবো। তাহলে শুধু এটাই মনে রাখবেন, প্রথম ক্রমের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনে শুধুমাত্র ডিওয়াই ডিএক্স থাকে, আর দ্বিতীয় ক্রমে হলো হাইয়েস্ট সেকেন্ড অর্ডার পর্যন্ত থাকবে। যেমন আমরা এখন স্যাম্পল এমসিকিউ গুলো যদি দেখি, প্রথম ক্রমের ওডি এমসিকিউ, প্রথম ক্রমের অন্তরক সমীকরণ কোনটি? যেমন হলো এটা, কারণ হলো এটা হলো সেকেন্ড ডেরিভেটিভ, এখানেও সেকেন্ড ডেরিভেটিভ, এটা হবে না। আর এটা তো হলো সরাসরি একটা লিনিয়ার ইকুয়েশন, রৈখিক সমীকরণ, এখানে তো ডেরিভেটিভ নাই। ডিফারেনশিয়াল ইকুয়েশন হইতে হলে অবশ্যই ডি বাই ডিএক্স থাকতে হবে, ডেরিভেটিভ থাকতে হবে, না হলে ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না। এরপর দেখেন নিচের কোনটি লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন? এটা লিনিয়ার ফার্স্ট অর্ডার। কেন? কারণ হলো এই যে dy dx প্লাস 2y ইকুয়ালস টু x, এখানে y এর পাওয়ার 2, এই জন্য এটা হবে না, এখানে x এর পাওয়ার 3, আবার এটা তো ডিফারেনশিয়াল ইকুয়েশনে না, এটা তো হলো রৈখিক সমীকরণ, তাহলে এটাও হবে না। তাহলে লিনিয়ার হলে y এবং dy dx কেবল ফার্স্ট পাওয়ার থাকবে, y স্কয়ার বা হায়ার পাওয়ার থাকবে না, এই জন্য বি নাম্বারটা হবে না, অ্যান্সার হবে এ। আবার দেখেন এই সমীকরণটি কোন ধরনের? তো আমরা এটাকে লিখতে পারি এক্স দ্বারা ভাগ করলে 1 + y/x, এটা হলো হোমোজিনিয়াস, কারণ হলো হোমোজিনিয়াস ইকুয়েশন y বাই এক্স আকারে থাকে, এটা হলো একটা হোমোজিনিয়াস ইকুয়েশন। আবার দেখেন এই ইকুয়েশনটা সেপারেবল, dy বাই dx ইকুয়ালস টু xy, এটা কি এক্সাক্ট হবে? কারণ এক্সাক্ট হইতে হলে তো আপনাদের ইয়ে হইতে হবে, mdx প্লাস ndy আকারে হইতে হবে। লিনিয়ার হইতে হলে ওই যে কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। সেপারেবল ও না, সেপারেবল হতে পারে, dy বাই dx ইকুয়ালস টু xy, কিভাবে সেপারেবল আমি দেখাই। দেখেন dy dx ইকুয়ালস টু xy, y কে বাম দিকে নিয়ে আসে আর x কে বাম দিকে নিয়ে যায়, তাহলে দেখেন এগুলো সব y এর ফাংশন, এগুলো সব x এর ফাংশন। এখন এটাকে ইন্টিগ্রেশন করে সলভ করা যাবে। বাম দিকে হবে ln y, ডান দিকে হবে x² বাই 2 প্লাস c, এটা সলিউশন। হ্যাঁ, এই জন্য এটা হলো চলক পৃথকীকরণ, অর্থাৎ এক্স একদিকে থাকবে, ওয়াই একদিকে থাকবে, এই জন্য এটা সেপারেবল হবে। তারপর এই ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? দেখেন লিনিয়ার ইকুয়েশন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। একটা ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার নিয়ম হলো ই টু দি পাওয়ার px dx। দেখেন এখানে এই যে পি কত, dy dx প্লাস py ইকুয়ালস টু q, তাহলে এখানে পি হলো 3, তাহলে আমরা লিখি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো এরকম লিখি, দেখেন ফর্মুলা হলো ই টু দি পাওয়ার পি ডিএক্স। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজ কি জানেন? সেটা হলো একটি আহ, কোন ইকুয়েশন যদি এক্সাক্ট না হয় তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা গুণ করে এটাকে এক্সাক্ট বানাই, বানানোর পর আমরা সেটাকে ইন্টিগ্রেশন করে সলভ করতে পারি। এই জন্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখন পি ডিএক্স মানে হলো ইন্টিগ্রেশন, এখানে পিটা হলো 3, তার ইন্টিগ্রেশন অফ 3 dx, তার মানে কত, ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে হলো এক্স, তার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হলো ই টু দি পাওয়ার 3x।
আবার দেখেন এই ইকুয়েশনটা এক্সাক্ট ইকুয়েশন, কারণ এক্সাক্টের ফর্মুলা হলো এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু 0, যেখানে এম আর এন হলো কি এক্স ওয়াই এর ফাংশন। আবার দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, দা জেনারেল সলিউশন অফ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই ইজ, এই ইকুয়েশনের জেনারেল সলিউশন কত হবে? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই। আচ্ছা আমি সলিউশনটা দেখেন, আপনাদের বড় ম্যাথ আসবে না, এরকম ছোট ছোট ম্যাথ গুলো আসবে আর বেসিক গুলো। তাহলে ওয়াই কে এদিকে নিয়ে আসি, এদিকে থাকবে ডিএক্স, ইন্টিগ্রেশন করলে এটা হলো লন ওয়াই, এটা হলো এক্স, হ্যাঁ, প্লাস সি। এখন উভয় দিকে যদি আমরা লন নিই, নিই ই টু দি পাওয়ার এক্স নিই, তাহলে এখানে ওয়াই থাকবে, এখানে হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এভাবে ওয়াই ইকুয়াল টু টু পাওয়ার এক্স প্লাস সি। এই জন্য আমরা এটাকে দেখেন, এটার অ্যান্সার হলো কি, আমরা যদি একটু খেয়াল করি, এটার অ্যান্সার হলো সি ই টু দি পাওয়ার এক্স। কেন সি ই টু দি পাওয়ার এক্স? কেন ওয়াই ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার এক্স হলো এই কারণে, কারণ আমরা যদি এটাকে লিখি টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার সি, আবার এই পুরোটাকে একটা সি ধরা যায়, ধ্রুবক ধরা যায়, তাহলে কনস্ট্যান্ট সি আসবে ই টু দি পাওয়ার এক্স, ওয়াই ইকুয়াল টু সি ই টু দি পাওয়ার এক্স। এটা সলিউশন হলো এটা, ঠিক আছে? এই যে এটা, এখানে আমি কিন্তু ব্যাখ্যাগুলো আপনাদের এখন লিখে দিয়েছি। সরি, 8 নাম্বারটা, 7 আর 8 তো সেম, এটা রিপিট হয়েছে। ওকে, এখন দেখেন সেটা হলো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ বার্নৌলিস ডিফারেনশিয়াল ইকুয়েশন, নিচের কোনটি বার্নৌলির ডিফারেনশিয়াল ইকুয়েশন? বার্নৌলির ক্ষেত্রে ডান দিকে ওয়াই এর ফাংশন থাকবে, এই জন্য এটা হবে না, এটাও হবে না, বি অথবা সি হবে। এখন ঘটনা ঘটনা হলো ওই বার্নৌলি হলো ডি ওয়াই ডিএক্স প্লাস পি এক্স ওয়াই, এটা হলো পি এক্স প্লাস দিয়ে, মাইনাস দিয়ে না, এই জন্য অ্যান্সার হলো বি। আমরা একটু আগে বার্নৌলির ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখেছি। এরপর দ্বিতীয় ক্রম থেকে দেখি, দ্বিতীয় ক্রমের অন্তর সমীকরণ কোনটি, ওই যে হাইস্ট পাওয়ার টু, সেটা হবে। তারপর হলো এই সমীকরণটি সমাধানের জন্য কোন পদ্ধতি ব্যবহার করা হয়? হ্যাঁ, প্যারামিটার একটা, এটা লেস ইম্পর্টেন্ট, এটা আসলে নন হোমোজিনিয়াস লিনিয়ার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা ভেরিয়েশন অফ প্যারামিটারের সাহায্যে সলভ করতে হয় এগুলা। আবার দেখেন লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন কিসে নির্ভর করে? ওই যে আমরা লিখি যে লিনিয়ার সেকেন্ড অর্ডার যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল এই দুটো বের করে আমরা কি করি, যোগ করে দিই, ওয়াই ইকুয়াল টু ওয়াই সি প্লাস ওয়াই পি। যেমন বলা হয়েছে এটার কমপ্লিমেন্টারি ফাংশন কি, ঠিক আছে? কমপ্লিমেন্টারি ফাংশন হলো সেকেন্ড, এই যে ডিওয়াই ডিএক্স এর মান এম ধরবেন, তাহলে এম স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। আমরা শর্টকাট মেথডটা বলতেছি, এটা একটা নিয়ম আছে, সেটা হলো ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স ধরে সেটাকে ডেরিভেটিভ করে বিভিন্ন মান বের করে তারপর বসাতে হয়। তাহলে আপনার, এটা আমি দেখাবো পরবর্তী আর টপিকসে আছে কমপ্লিমেন্টারি ফাংশন কিভাবে বের করতে হয়। তাহলে ডিওয়াই ডিএক্স কে যদি এম ধরেন, তাহলে এটা হলো এম স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, ঠিক আছে? আমি একটু দেখাই, যদি অনেক কনফিউশন থাকতে পারে তাহলে পরবর্তীতে না দেখালে হবে। ডিওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো। এখন ধরেন আমরা যদি ধরি ওয়াই ইকুয়াল টু পাওয়ার এম এক্স, তাহলে একবার ডেরিভেটিভ করলে কি হবে, ডিওয়াই বাই ডিএক্স এম ই টু দি পাওয়ার এম এক্স, দুইবার করলে কি আসবে, এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স। এখন এটা মেইন ইকুয়েশনে বসাই দিই, তাহলে এটার মান কত, এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স মাইনাস ওয়াই এর মান হলো ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স কমন নেন, তাহলে কি থাকবে, এম স্কোয়ার মাইনাস ওয়ান। এই এম স্কোয়ার মাইনাস ওয়ানটাই হলো অক্সিলারি ইকুয়েশন বা সহায়ক সমীকরণ, ঠিক আছে? এম স্কোয়ার মাইনাস ওয়ানটাই হলো কি অক্সিলারি ইকুয়েশন, তাহলে এটা ইকুয়াল টু জিরো ধরে আমরা এম এর মান বের করে নিব। একইভাবে দেখেন যা জেনারেল সলিউশন অফ ওয়াই ডবল প্রাইম প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো, এটার সমাধান এটা কিভাবে হয়? হ্যাঁ, এটাও আছে আমাদের পরবর্তী টপিকসে। এটাকে আমরা যখন দেখেন ওয়াই ডবল প্রাইম প্লাস ফোর ওয়াই, ওয়াই ডবল প্রাইম প্লাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই ডবল প্রাইম মানে এম স্কোয়ার প্লাস ফোর হবে অক্সিলারি ইকুয়েশন, এখানে এম এর মান আসবে প্লাস মাইনাস টু আই, কারণ এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ফোর হলে এম এর মান হলো প্লাস মাইনাস টু আই। তো যদি ইয়ার সমীকরণ হয়, এই কমপ্লেক্স ভ্যালু হয়, হ্যাঁ, জটিল মান বের হয়, তখন আমরা লিখি ই টু দি পাওয়ার আলফা এক্স সি ওয়ান কস বিটা এক্স প্লাস সি টু সাইন বিটা এক্স।
c1 cos বিটা এক্স প্লাস c2 সাইন বিটা এক্স। এখন দেখেন আলফা এক্স, এখানে আলফা মানে হলো রিয়েল পার্ট নাই, তাহলে ইট বাই জিরো মানে ওয়ান, এই জন্য এটা থাকবে না। এরপর হলো c1 cos 2x, বিটা হলো টু, প্লাস c2 sin 2x, এখান থেকে আসছে এটা, এই যে দেখেন, এই যে c1 cos 2x প্লাস c2 sin 2x। এগুলো আমরা পরবর্তী টপিকসও করবো, আমি আপনাদেরকে পরবর্তী টপিকটা একটু দেখাই, তারপর আমি আপনাদের কথা শুনবো। এটা রিলেটেড, এটা সেটা হলো লেকচার 30, এই যে লিনিয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখেন এই যে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক অন্তরক সমীকরণ। এটা কি রকম? এই যে দেখেন, আমি মেইন ইকুয়েশনে চলে যাই, আপনাদের একটু আগে যেটা দেখাচ্ছে। প্রথমে আপনাদেরকে দেখতে হবে যে মূলগুলো কি রকম হয়। হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বের করতে হবে, বা সহায়ক সমীকরণ বা অক্সিলারি ইকুয়েশন বলা হয়। করার পর আপনাদেরকে দেখেন এখানে তিন ধরনের মূল পাবেন, এখানে এগুলো হলো মেইন রুলস। ঠিক আছে, ধরেন আমি তিনটা উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাই। অক্সিলারি ইকুয়েশন তো সবাই বের করতে পারবেন। ধরেন এম এর মান আসলো এম স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, তাহলে এম এর মান আসলো প্লাস মাইনাস ওয়ান। তাহলে এটা সলিউশন হলো ওয়াই সি ইকুয়ালস টু সি ওয়ান ই টু দি পাওয়ার ওয়ান এক্স, মানে শুধু এক্স, আর একটা হলো সি টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স। কিন্তু যদি এম এর মান সেম আসে, সেম ধরেন ওয়ান কমা ওয়ান রিপিটেড হয়, তখন সলিউশন হলো ওয়াই সি ইকুয়ালস টু সি ওয়ান প্লাস সি টু এক্স, এরপর ই টু দি পাওয়ার আলফা এক্স মানে এম এর মানটা এম এক্স আর কি, তাহলে শুধু এক্স হবে। এটা হলো রিপিট হলে, এটা হলো নন রিপিট, আর এটা হলো রিপিট হলে। এই যে এখানে এই দুটা বলা আছে দেখেন, একই মূল হলে আমরা এভাবে লিখি সি ওয়ান প্লাস সি টু এক্স, তিনটা হলে সি থ্রি এক্স স্কোয়ার, এভাবে এক্স এর মান একটা একটা বাড়বে, এখানে হবে ই টু দি পাওয়ার এম এক্স। এম মানে হলো যে একরকম যে মানটা আসছে, ধরেন এম এর মান ওয়ান কমা ওয়ান বা টু কমা টু এরকম। আবার মূলগুলো যদি ভিন্ন ভিন্ন বাস্তব সংখ্যা হয়, তখন এরকম সি ওয়ান ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স, সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স। এম ওয়ান এম টু হলো ওই যে আমরা অক্সিলিয়ারি ইকুয়েশন বা সহায়ক সমীকরণ বের করে বসিয়ে দেব। আর যুগল জটিল মূল হয়, যদি কমপ্লেক্স নাম্বার হয়, আলফা প্লাস আই বিটা হয়, তখন এই যে একটু আগে এটা অ্যাপ্লাই করেছি, ই টু দি পাওয়ার আলফা এক্স সি ওয়ান কস বিটা এক্স প্লাস সি টু সাইন বিটা এক্স। ধরেন আমরা এখানে একটা যদি পাই এম এর মান এরকম টু প্লাস মাইনাস থ্রি আই, তখন আমরা লিখবো ওয়াই সি ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আলফা এক্স মানে টু এক্স, এরপর সি ওয়ান কস বিটা এক্স মানে হলো থ্রি এক্স প্লাস সি টু সাইন থ্রি এক্স। আপনাদের এরকম থাকবে থাকবে থাকবে, মাস্ট। এই তিনটা থেকে মিনিমাম এক থেকে দুটো এমসিকিউ থাকবে রিলেটেড। তাহলে আপনাদের জানতে হবে মূলগুলো ভিন্ন ভিন্ন হলে আমরা কিভাবে কমপ্লিমেন্টারি ফাংশন লিখতে পারি। হ্যাঁ, যদি মূলগুলো একই রকম হয়, তারপর মূলগুলো যদি জটিল হয়, এই তিনটা কন্ডিশন দিয়ে ম্যাথ আসবে। আচ্ছা, তারপর আমরা অসমজাতীয় সমীকরণের সমাধান। দেখুন এটা হলো, একটা হলো সমজাতীয়, একটা হলো অসমজাতীয়। সমজাতীয় কি, ডান দিকে জিরো থাকবে, এই যে এফ এক্স, এটা হলো একটা ফরম্যাট, এখানে ডান দিকে জিরো থাকবে। তো সমজাতীয় হলে আমরা শুধু ওয়াই সি বের করলে অ্যান্সার শেষ, কিন্তু যদি অসমজাতীয় হয় তখন ওয়াই সি ও বের করতে হবে, ওয়াই পি ও বের করতে হবে, অর্থাৎ কমপ্লিমেন্টারি ফাংশন আর পার্টিকুলার ইন্টিগ্রাল দুটো বের করা লাগবে। এগুলো আমাদের বিশাল বিশাল সমাধান আছে, কিন্তু ওগুলো এখন আমাদের দরকার না, আমরা ছোট ছোট ম্যাথ গুলো করবো। যেমন দেখেন এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, তাহলে এটার অক্সিলারি ইকুয়েশন কি হবে, এম স্কয়ার মাইনাস থ্রি এম প্লাস টু। কারণ আমি আগে বলেছি আপনারা সরাসরি ডিওয়াই ডিএক্স এর মান এম ধরবেন। তাহলে এম স্কয়ার মাইনাস থ্রি এম প্লাস টু ইকুয়ালস টু জিরো। তারপর এখানে এম এর মান পাইছেন কি ওয়ান কমা টু, তাহলে ভিন্ন ভিন্ন মান, তাহলে সি ওয়ান ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স, সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স। হ্যাঁ, এভাবে আমরা ধাপে ধাপে বিন্দুগুলোর সমাধান করতে পারি। এখন আমরা স্যাম্পল এমসিকিউ গুলো দেখি। ধরেন বলা হয়েছে সমীকরণে এত এর অক্সিলারি ইকুয়েশন কি হবে, তখন আপনারা ডিওয়াই ডিএক্স এর জায়গায় এম লিখবেন, তাহলে এটা হবে এম, এটা হলো এম স্কয়ার, আর এখানে প্লাস সিক্স হবে, ওয়াইটা বাদ যাবে কারণ ওয়াই এর মান হলো ই টু দি পাওয়ার এম এক্স, সেটা তো আমরা কমন নিয়ে নিব। এই জন্য শর্টকাট আমরা লিখতে পারবো এম স্কয়ার মাইনাস ফাইভ এম প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। আচ্ছা, আবার দেখেন এই সমীকরণের মূলটা কি হবে, তাহলে এটা কি হবে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বা অক্সিলিয়ারি ইকুয়েশন বা সহায়ক সমীকরণ বলা হয়। এটাকে লিখতে পারে এম স্কয়ার প্লাস ফোর ইকুয়াল টু জিরো। তার মানে এম স্কয়ার মান মাইনাস ফোর, এম এর মান আসবে প্লাস মাইনাস টু। ঠিক আছে,
কারণ ওয়াই ডাবল প্রাইম মানে হলো সেকেন্ড ডেরিভেটিভ ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার। এখন দেখেন এরকম মূল দিয়ে দিয়ে দিবে পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ। যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের মূল 2,2 হয় অর্থাৎ রিপিটেড মূল হয়, তবে সমাধান কি হবে? তখন হবে C1 প্লাস C2x প্লাস C2 2x। আচ্ছা, এখন আমি একটা কথা অ্যাড করে দিই। ধরেন m এর মান বাইরে হচ্ছে 3টা, m ইকুয়ালস টু 2,2,2, সেটাও হইতে পারে। তখন YC হবে C1 প্লাস C2x প্লাস C3 x স্কোয়ার e⁻mx মানে 2x। অর্থাৎ এভাবে একটা একটা করে এক্স এর পাওয়ার বাড়তে থাকবে, তিনটা ভ্যালু হলে তিনটা পাওয়ার, মানে প্রথমে C1 হবে, পরে C2x, পরে C3 x স্কোয়ার। দুইটা হলে দুইটা আসবে, কিন্তু এখানে এখানে হবে e⁻mx। আচ্ছা, এরপর দেখেন যেটা বলেছে কোথায়, এই যেটা কোনটা ছিল আমাদের, হ্যাঁ 4 নাম্বারটা দেখেন, ওয়াই ডাবল প্রাইম মাইনাস ওয়াই প্রাইম মাইনাস 2y ইকুয়াল টু 0 সমীকরণের সাধারণ সমাধান কি, মানে জেনারেল ইকুয়েশন কি হবে? তাহলে হবে কি C1 e⁻2x প্লাস C2 e⁻−2x। কেন? কারণ এটা সহায়ক সমীকরণ হলো এটা। এখন এটাকে আমরা সমাধান করব, সমাধান করলে আমরা পাবো m এর মান 1 আর 2। আপনারা এটাকে যেভাবে সমাধান করেন না কেন সেটা করতে পারেন, কিন্তু মেন হলো m এর মান বের করতে হবে। এরপর যদি দেখেন এই অক্সিলারি ইকুয়েশন যদি m² + 4 হয়, তাহলে m এর মান কত হবে? +-2y। আর এখানে 0 +-2y, মানে এখানে আলফার মান হলো 0 আর বিটা হলো 2। তাহলে ওই যে 3 নাম্বার ফরম্যাটে বসাই দিবেন। এরপর একইভাবে দেখেন একই ধরনের ম্যাথ গুলা, যে সেকেন্ড ডেরিভেটিভ দেওয়া আছে, এর সাধারণ সমাধান কি হবে? তাহলে এখানে অক্সিলারি ইকুয়েশন হবে m² + 6m + 9 = 0। তার মানে m+3 = 0, m এর মান হলো -3,3। -3,3, সরি এটা -3 হবে, রিপিটেড টার্ম তো। m²+3 = 0 হলে 3² 0 হলে m+3 দুইবার হবে, তাহলে m এর মান হলো -3, তাহলে হলো ওই যেটা যেটা রিপিটেড রুটস হয় সেটার ক্ষেত্রে ফর্মুলা C1 + C2x mx। আবার এই সমীকরণের মূলটা কি হবে? m² - 4m + 5। এটা আপনারা সরাসরি সমাধান করবেন, করার পর দেখবেন যে 2 ± i হয়। 8 নাম্বারটা দেখেন, y⁻⁻4y = 0 হয়, তাহলে সমাধান কি হবে? তাহলে m² - 4m 0, এখানে m², এখানে -4 হবে 0, m এর মান +-2, অর্থাৎ ভিন্ন ভিন্ন রুট হলে যে ফর্মুলা সেটা বসাবেন, 1 নাম্বার ফর্মুলাটা। এগুলো সবই একই রকম প্রায়। আবার দেখেন যদি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এত হয় তবে সমাধান কি হবে? তাহলে এখান থেকে m এর মানটা বের করে নেবেন, করে দেখবেন m কি রকম আসছে, তখন ওই তিনটা কন্ডিশনের মধ্যে অ্যাপ্লাই করবেন যেটার সাথে মিলে। যেমন এখানে m এর মান হলো 1,1, তাহলে আমরা জানি যদি রিপিটেড রুটস হয় C1 + C2x mx, তাহলে 1x। এগুলা মূলত আপনাদের এখান থেকে আসবে। আমি আবারও বলি, আপনাদের এখানে মূলত এই ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনগুলা, বার্নোলির ডিফারেনশিয়াল ইকুয়েশন কোনগুলা, এক্সাক্ট ইকুয়েশন কোনগুলা, এরপর ছোট ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে বলবে এটা সলিউশন কি হবে। এরপর 2 নাম্বার টপিক যেটা আলোচনা করেছে সেখান থেকে আপনার অক্সিলারি ইকুয়েশন দিয়ে দিবে, বা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে বলবে যে এটার m এর মান কত বা এটার জেনারেল সলিউশন কত। এগুলা থেকে 100% কমন পাবে। এগুলো আমি আর এখানে অপ্রয়োজনীয় কথা বলতে চাচ্ছি না, কারণ এখানে আসলে যা দরকার সেটা আমি সবগুলোই বলে দিচ্ছি। আমি আপনাদেরকে একটু আনমিউট করে দিয়ে আপনারা আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি সেই অনুযায়ী আবার ডিসক্রাইব করতে পারবো। হ্যালো। হ্যাঁ স্যার, আপনাকে শোনা যাচ্ছে, আমাদের কথা শুনতে পান? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? বলছি আমি যে এখন বোঝাচ্ছি এগুলো বুঝছেন কিনা? হ্যাঁ স্যার, এটা তো পুরো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে বইটা ন্যাশনাল ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার পড়ানো হয় এইটার সাথে খুব মিলে গেল আর কি। না সেটাই তো, এটা আপনার টপিক তো সেটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কঠিন এগুলা বলেন? না, এগুলো সহজ আছে। আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ, দেখতে পাচ্ছি।
আচ্ছা। অন্য ভাইরা কি বলে তারা দেখতে পাচ্ছেন কিনা, কেউ একজন কথা বলেন। বা প্রবলেম হচ্ছে জি কিনা কোনো? জি জি, দেখতে পারতেছি। এখন আমার কথা হলো, এই যে আমি দুইটা টপিক আলোচনা করেছি, এখানে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আপনারা বার্নৌলির ডিফারেনশিয়াল ইকুয়েশন, এক্সাক্ট ইকুয়েশন, এরপরে এরকম ছোট ছোট সমাধানগুলো জেনে রাখবেন। আবার এক্সাক্টের ফরম্যাট কি রকম হবে, হ্যাঁ, সেটা জানে রাখবেন। আবার একটা ইকুয়েশন দিয়ে বলবে এটা এক্সাক্ট কিনা, সেটা বের করবেন। বা নিচের কোনটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা আসতে পারে। এক্সাক্টের ফরম্যাট হলো এমডিএক্স, এমডিএক্স প্লাস এন ডিওয়াই, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0। আর এম এন হলো এক্স ওয়াই এর ফাংশন, তারপর এখান থেকে ডেল এম বাই ডেল ওয়াই, অর্থাৎ পার্শিয়াল ডেরিভেটিভ করবেন কিন্তু এম কে ওয়াই এর সাপেক্ষে আর এন কে করবেন এক্স এর সাপেক্ষে। করার পর যদি এই দুটা ইকুয়েশন, এই দুটা ইকুয়াল হয়, তখন সেটা কি বলবেন, এক্সাক্ট। কথা ক্লিয়ার নাকি বলেন? এক্সাক্ট মানে হলো প্রকৃত। এই দুটো সবাই ক্লিয়ার? মালিক ডিসি বলেন। দেখছি আমাকে শুনতে পাচ্ছেন, আপনার কথা শোনা যাচ্ছে না। বাকিরা বলেন ক্লিয়ার কিনা। জি স্যার। হ্যাঁ স্যার। সবাই মনে হয় 49তম 47তম বিসিএস এর পিলে নিয়ে ব্যস্ত, এই জন্য ক্লাসে অ্যাটেন্ডেন্স খুবই কম। জি স্যার। আচ্ছা, আজকে টপিকস কি এগুলোই, না পরে আর কোন টপিকস আছে? এই দুইটাই? আরেকটা টপিকস আছে সিরিজের মধ্যে, দেখে এটা কতটুকু। এগুলো কঠিন, এগুলো সহজ, এগুলো আপনারা পারবেন। মেকানিক্স যেরকম আপনার কাছে নতুন ছিল বা একটু কঠিন ছিল, ডিফারেন্সিয়াল ইকুয়েশন আপনারা পরিচিত, ওগুলো এত কঠিন না। আচ্ছা, আমি এটা আপনাদেরকে একটু দেখাই দিই। দেখেন, মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর পার্ট, সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন সিরিজ, অর্থাৎ ধারার সাহায্যে অন্তরক সমীকরণের সমাধান। হ্যাঁ, এটা হলো আপনারও ধরা যাক একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরকম, ওয়াই ডাবল প্রাইম প্লাস পি এক্স ওয়াই প্রাইম প্লাস কিউ এক্স ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই ডাবল প্রাইম মানে হলো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, আর ওয়াই প্রাইম মানে হলো ডি ওয়াই বাই ডি এক্স ফার্স্ট ডেরিভেটিভ। আর পিটা হলো এক্স এর ফাংশন, কিউটা হলো এক্স এর ফাংশন। এটা হলো এই ধরনের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আমরা পাওয়ার সিরিজের মাধ্যমে সমাধান করব। এখন দেখেন, এটা পাওয়ার সিরিজ আকারটা কি রকম হবে। এন এর মান 0 টু ইনফিনিটি এ এন এক্স মাইনাস এক্স এন, পাওয়ার হলো এন। আপনার পরীক্ষা যে টপিক দেওয়া আছে সিলেবাসে দেখেন, সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন সিরিজ, অর্থাৎ দ্বারার সাহায্যে অন্তরক সমীকরণের সমাধান। বুঝতে পারছেন? তাহলে এটার সমাধানটা হলো এরকম, এ এন এক্স মাইনাস এক্স এন পাওয়ার এন। অর্থাৎ এ, এখন আর এক্সট্রা কথা না বলি, একদম লিখছে স্যার পার্ট টুটা কবে পাবো, এগুলো নিয়ে পরে কথা হবে। এন এর মান 0 টু ইনফিনিটি, প্রথমে যদি 0 ধরি, এ নট এক্স মাইনাস এক্স নট হবে। 2 ধরলে এ ওয়ান, সরি 1 ধরলে এ ওয়ান এক্স মাইনাস এক্স নট ওয়ান, এভাবে যেতে থাকবে এন এর মানগুলো। তো আমরা একটু খেয়াল করি এখানে, এটা একবার যদি ডেরিভেটিভ করি তাহলে কি হবে, ওয়াই প্রাইম এক্স, এই যে এনটা আগে চলে আসবে, আর এখানে এন মাইনাস ওয়ান। কারণ হলো আমরা জানি এই ফর্মুলাটা দেখেন, ফর্মুলাটা আমি লিখে নিচ্ছি, ডি বাই ডি এক্স এক্স এন, এন এক্স এন মাইনাস ওয়ান, তাই না? তাহলে পাওয়ার কি এরকম ডেরিভেটিভ করলে পাওয়ারটা আগে চলে আসে আর এক্স এর পাওয়ার এক কমে যাবে। তো আমরা যদি এটাকে খেয়াল করি এখন, এখানে এনটা আগে চলে আসবে, এক কমে যাবে। আবার সেকেন্ড ডেরিভেটিভ করলে এন, এই এন ইন্টু এন মাইনাস ওয়ান হবে, কারণ এটা আগে চলে আসবে, আর এখানে এন মাইনাস ওয়ান আর একটা বেশি হবে। এভাবে ডেরিভেটিভ করবেন। এরপর এই এটা সাবস্টিটিউট ইনটু গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই যে মানটা পাইছেন না, এই মানগুলো ডেরিভেটিভ করে পাইছেন না, এটা মেইন যে অন্তরক সমীকরণ দেওয়া থাকবে, এই যে এটা, এই ইকুয়েশন ওয়াই ডাবল প্রাইম এক্স ওয়াই প্রাইম, এই যে এখানে মানগুলো বসায় দিতে হবে। হ্যাঁ, মানে এটাকে ডেরিভেটিভ করে যে মানগুলো পাবেন, ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ করে যেটা পাবেন সেটা এই সমীকরণে বসাতে হবে। পাওয়ার সিরিজ সমাধান আর কি। আমি দাগগুলো বলতেছি দেখেন। এরপর এ- যেখানে এক্স মাইনাস এক্স নট, এই সবগুলো একসাথে সাজাতে হবে, আমি উদাহরণ দেখাবো একটু পরে। তারপর ইকুয়েটিং কোএফিসিয়েন্টস অফ লাইক পার্টস, অর্থাৎ আহ, একই রকমের পাওয়ার গুলো থেকে আমরা রিকারেন্স রিলেশন পাবো। এরপর রিকারেন্স রিলেশন ব্যবহার করে ধারাটির সহগ এ এন নির্ণয় করা হয়। হ্যাঁ,
এই যে এটা আমাদের এখানে মেন টার্গেট হলো এ এন, ধারাটির যে সহগ এই যে এ এন, এটা নির্ণয়। এখন আমরা একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, এই যে একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, ওয়াই বাউন্ডারি কন্ডিশন y0 1, ওয়াই প্রাইম 0 মান 0। তাহলে আমরা এটা সলিউশন ধরবো n ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি a n x মাইনাস x টু পাওয়ার কি n। কারণ হলো কি, কারণ আমরা লিখছি x মাইনাস এক্স নট, সমাধান হলো x মাইনাস এক্স নট, কিন্তু এখানে x নট এর মান কত, 0। এই যে y x নট ইকুয়ালস টু y নট, x নট এর মান এখানে 0। ঠিক আছে, y প্রাইম x নট ইকুয়ালস টু y নট, এখানে x নট হলো 0, এই জন্য x মাইনাস এক্স নট মানে 0 আর লিখিনি আমরা। এখন এটাকে যদি একবার ডেরিভেটিভ করি n পাবো, n ইন্টু n a n x n মাইনাস ওয়ান, দুইবার করলে পাবো n n মাইনাস ওয়ান a n x n মাইনাস টু, অর্থাৎ এটা দুইবার ডেরিভেটিভ করার পর, এটারে দুইবার ডেরিভেটিভ করার পর আমরা এটা পাবো। এরপর আমাদের যে মেইন ইকুয়েশন আছে এখানে আমরা এটা বসাই দিব, এই যে বসাই দিব। ঠিক আছে, বসানোর পর দেখেন আমরা এখানে খেয়াল করি n এর মান গুলা যে 2 টু ইনফিনিটি আছে, আমরা এখানে বসানোর পর এরকম একটা রিলেশন পাবো। পাওয়ার পর আমরা প্রাথমিক কন্ডিশন অনুযায়ী y এর 0 মান কি 1, এটাকে আমরা a নট ধরবো, আর y প্রাইম 0 মান হলো 0, এটাকে আমরা a1 ধরবো। ধরে আমরা বিভিন্ন সহগ নির্ণয় করতে হবে। হ্যাঁ, এখন a নট কত, a নট এর মান 1, কে বসছে 1, আবার a1 এর মান 0, এটা কে বসছে আমরা খেয়াল করি। এই যে দেখেন, এই যে এটা হলো a নট, এটা দেওয়া আছে আমাদের, a1 হলো 0। ঠিক আছে, তাহলে আমরা এখানে খেয়াল করি এই দুটো আমরা পাবো, এ নট হলো 1, a1 হলো 0। এভাবে a2 a3 a4 এর সবগুলোর মান আমরা পেতে থাকবো। তাহলে এরপর আমরা সমাধানটা এভাবে সাজাবো। দেখেন 1 প্লাস 0 ইন্টু এক্স, এরপর 1 বাই ফ্যাক্টরিয়াল 2 এক্স স্কোয়ার। হ্যাঁ, এরপর এক্স কিউব হবে না, এটা 0, এটা লিখতে পারবো 1 বাই ফ্যাক্টরিয়াল 4 এক্স 4, অর্থাৎ পাওয়ার আকারে সাজাবো। আর এই পুরোটা একটা কস হাইপারবোলিক এক্স এর দ্বারা। তো আপনাদের এত বড় এই সমাধানগুলো দিবে না, এগুলো জাস্ট আমি বলেন কথা বলার সুযোগ দিব। দেখেন, এখন না, এখন আপনাদের এই সিরিজ সলিউশন মেথড দুই ধরনের পদ্ধতি আছে, একটা হলো পাওয়ার সিরিজ মেথড, আর একটা হলো ফ্রোবিনিয়াস মেথড। এটা হলো রেগুলার সিঙ্গুলার পয়েন্ট থাকলে আমরা ব্যবহার করি, তবে তবে পাওয়ার সিরিজ মেথডটাই হলো মেইন। এখন আমরা এটা স্যাম্পল এমসিকিউ গুলো দেখি। দেখেন, দ্বারা সাহায্যে সমীকরণের সমাধান সাধারণত কোন ক্ষেত্রে বেশি কার্যকর, সেটা হলো চলক সহগ বিশিষ্ট সমীকরণে। আমি আবারও বলি, দেখেন আমি একটা বিষয় আপনাদের খেয়াল করি, এই যে খেয়াল করেন 2d² y/dx² প্লাস 4dy/dx প্লাস y = 0, এটা কিন্তু ধ্রুবক সহগ বিশিষ্ট অন্তরক সমীকরণ। এগুলো আমরা অক্সিলারি ইকুয়েশনের সাহায্যে বা সহায়ক সমীকরণের সাহায্যে সমাধান করতে পারি। কিন্তু সমীকরণ যদি এরকম হয় d²y/dx² প্লাস x প্লাস 1 dy/dx প্লাস y = 0, তখন কিন্তু হলো চলক সহগ বিশিষ্ট অন্তরক সমীকরণ। এই চলক সহগ বিশিষ্ট হলে তখন আর আমরা ওই যে অক্সিলারি ইকুয়েশন দিয়ে বের করতে পারবো না, তখন আমরা এই পাওয়ার সিরিজ দিয়ে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা চলক সহগ বিশিষ্ট সমীকরণে পাওয়ার সিরিজটা অ্যাপ্লাই করি। আবার পাওয়ার সিরিজে সমাধানের সাধারণত ধরা হয় কোন আকারে, এই যে an x n আকারে। হ্যাঁ, যদি x নট এর মান 0 হয়, বা an x মাইনাস x নট, এরকম ফরম্যাট। ওখানে কোনো এক্সপোনেনশিয়াল থাকবে না, কোনো সাইন এস থাকবে না, কোনো কজ এস থাকবে না, সেটা হলো এক্স এর ফাংশন থাকবে। আচ্ছা, যদি এক্স ইকুয়ালস টু এক্স নট একটি অর্ডিনারি পয়েন্ট হয়, তবে সমাধান কোন আকারে পাওয়া যায়, সেটা হলো পাওয়ার সিরিজ। কেন, ওই প্রথমে আমরা ধরেছি যে an x মাইনাস এক্স নট ইকুয়ালস টু n, এক্স নটটা কি, ওই যে কন্ডিশনটা আমাদের দেওয়া থাকবে। বুঝতে পারছেন, এই যে এটা হলো এক্স নট। আমি আবারও আপনাদের দেখুন, ধরেন y2 ইকুয়ালস টু 3, এটা হলো এক্স নট, আর এটাকে আমরা এ নট ধরে কাজ করি। হ্যাঁ, y3, আর একটা হলো y প্রাইম 2 ইকুয়ালস টু ধরেন 0। হ্যাঁ, তখন আমরা এখানে আবার এখানে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করবো, কিন্তু আমাদের মেইন এক্স নট এ নট, এটা এটা হবে হয়ে যাবে তখন x1, এটা হয়ে যাবে a1। আচ্ছা, আমরা একটু খেয়াল করি এখানে, তাহলে x ইকুয়াল টু এক্স নট আমরা সাধারণত পাওয়ার সিরিজে অ্যাপ্লাই করি। এখন দেখেন
যদি এক্স এর মান 0 হয়ে যায় তাহলে একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়, ওই যে এটা, এটাকে বলা হয়, দেখেন এই যেটা এক্স এর মান 0 হয়ে যায়, এখানে এক্স মাইনাস এক্স নট। এখন এখানে সরাসরি যদি এক্স এর মান তার 0 হয়ে যায়, খেয়াল করেন, অর্থাৎ এই দ্বারাটাই আপনার এক্স এর মান 0 হওয়া মানে কি, পুরো দ্বারাটাই কিন্তু ইয়ে হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। তখন আমরা এটা বলি সিঙ্গুলার পয়েন্ট মেথড। এটা হলো ফ্রোবিনিয়াসের একটা মেথড আছে, এগুলো সলিউশন আছে, আপনাদের সলিউশন দরকার নাই। আবার দেখেন, অন্তরক সমীকরণ ওয়াই ডাবল প্রাইম মাইনাস ওয়াই ইকুয়াল 0 এর সিরিজ সলিউশন দ্বারা কোন ফাংশন পাওয়া যায়? হ্যাঁ, এটা একটু আগে আমরা সমাধান করেছি, cos হাইপারবোলিক এক্স, cos অফ হাইপারবোলিক এক্স, কিন্তু এত বড় সমাধান আপনাদের দিবে না, জাস্ট জানার জন্য এটা দিয়েছে। আবার খেয়াল করেন, ফ্রোবিনিয়াস মেথডের সমাধান ধরা হয় এরকম: এক্স এ এন এক্স এন প্লাস আর, এখানে এই যে আর এর মান সি, এই মেথডে এগুলো সবগুলো কিন্তু ফর্মুলা, এগুলো আপনাদের মনে রাখতে হবে। এরপর নিচের কোন সমীকরণটি এই সাধারণ দ্বারা সাহায্যে সমাধান করা হবে? আচ্ছা, আমরা একটু খেয়াল করি। ওয়াই ডাবল প্রাইম প্লাস ওয়াই ইকুয়াল টু 0, হ্যাঁ, তারপর হলো ওয়াই ডাবল প্রাইম প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 0। দেখেন এখানে কিন্তু আমরা এই যেটা, এটাকে এরিস একটা ইকুয়েশন বলে এটাকে, এখানে ওয়াই এর সহগ হলো এক্স আর এখানে সেকেন্ড ডেরিভেটিভ। তো এগুলো আমরা সাধারণত দ্বারার সাহায্যে সমাধান করি, কিন্তু এগুলোর ক্ষেত্রে আমরা দ্বারা ইউজ করা লাগে না। দেখেন, আপনারা এই সমীকরণটা কিন্তু ওয়াইসি ওয়াইপি দিয়ে করতে পারবেন, কারণ এখানে সহগ গুলা হলো ধ্রুবক, এটাও সহগ ধ্রুবক, এখানেও সহগ ধ্রুবক, কিন্তু এখানে সহগ যেটা আছে সেটা হলো চলক, এজন্য এগুলা আমরা দ্বারার সাহায্যে সমাধান করতে হয়। এরপর ফ্রোবিনিয়াস মেথডে সমাধান করা হয় কোন আকারে? ওই যে আর এর মান কিভাবে নির্ধারিত হয়, সেটা হলো ইন্ডিসিয়াল ইকুয়েশন থেকে। ইন্ডিসিয়াল মানে কি? আর এর মান হলো ইন্ডিসিয়াল, ইন্ডিসিয়াল মানে কি? ইন্ডিসিয়াল মানে হলো, এটাকে আমরা ইয়া বলতে পারি, সেটা হলো ইন্ডিসিয়াল ইকুয়েশন। তো তাহলে ফ্রোবিনিয়াস মেথডের সমাধান করা হয় এত আকারে, এখানে আর এর মান কিভাবে নির্ধারিত হয়? ইন্ডিসিয়াল ইকুয়েশন, ইন্ডিসিয়াল ইকুয়েশন থেকে। এখন কেউ কি বলতে পারবেন ইন্ডিসিয়াল ইকুয়েশনটা আসলে কি বোঝায়? ইন্ডিসিয়াল ইকুয়েশন কখন নাম শুনছেন? যখন আমরা ফ্রোবিনিয়াস মেথড ব্যবহার করে কোনো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করি, ঠিক আছে, তখন আমরা এরকম পাই। এই যে খেয়াল করেন, আমি আপনাদেরকে এটা দেখাই, একটু খেয়াল করেন। ধরেন এটা হলো এরকম, এন এর মান 0 টু ইনফিনিটি, এই যে আমি বলতেছি এন এর মান হলো 0 টু ইনফিনিটি এ এন এক্স এন প্লাস আর, আর এ নটটা 0 হতে পারবে না। এখন এই আটটা হলো সূচক, এক্সপোনেন্ট, এখানে যে আটটা আছে এটা বলা হয় এক্সপোনেন্ট। এই ধরনের সমাধানকে মূল সমীকরণে বসালে সবচেয়ে ছোট ঘাতের, হ্যাঁ, এক্স আর এর একটি সমীকরণ পাওয়া যায়, সেটি হলো ইন্ডিসিয়াল ইকুয়েশন। অর্থাৎ আপনি ধরেন এন এর মান এখানে 0 বসালেন, তাহলে এক্স এর এটা হলো এক্স টু পাওয়ার আর, ঠিক আছে, তাহলে এটার জন্য একটা সমাধান পাবেন। আবার এন এর মান 1 বসালেন, তাহলে পাবেন 1 প্লাস আর। এগুলাকে বলা হয় ইন্ডিসিয়াল ইকুয়েশন, ঠিক আছে। অর্থাৎ এই ধরনের সমাধানকে মূল সমীকরণে বসালে সবচেয়ে ছোট ঘাতের এক্স টু পাওয়ার আর এর একটি সমাধান সমীকরণ পাওয়া যায়, সেটি হলো কি ইন্ডিসিয়াল ইকুয়েশন। এটাকে আমরা এভাবে লিখি, ওয়াই এক্স ইকুয়াল টু এভাবে, ঠিক আছে, এটাকে বলা হয় ফ্রোবিনিয়াস মেথড। ফ্রোবিনিয়াস মেথডের দ্বারা সমাধান হলো এটা। এখানে ইন্ডিসিয়াল ইকুয়েশন হলো এন এর লোয়েস্ট যে মানটা, মানের জন্য আমরা এক্স এর মান যেটা পাবো মানে এক্স টু পাওয়ার আর, এটা হলো ইন্ডিসিয়াল ইকুয়েশন, ঠিক আছে। এখানে আবার আমরা যদি সমাধান করি, এটা বিশাল সমাধান আসলে, এগুলো দেখানো মানে অনেক বড় হয়ে যাবে আমি যদি ডিসকাস করি। তো আপনারা শুধু এতটুকু মনে রাখেন, সেটা হলো আমরা ফ্রোবিনিয়াস মেথডের সমাধান ধরা হয় এভাবে এভাবে, এই সমীকরণটা মনে রাখবেন। আর আর এর মান নির্ধারণ হবে অবশ্যই ইন্ডিসিয়াল ইকুয়েশন থেকে। ইন্ডিসিয়াল ইকুয়েশন হলো এন এর মান এখানে বসানোর পরে সবচেয়ে ছোট যে মানটা পাবেন, সেটা হলো ইন্ডিসিয়াল ইকুয়েশন। এখন দেখেন ইন্ডিসিয়াল ইকুয়েশন সর্বদা কোন পদের সহগ থেকে পাওয়া যায়? এক্স নট বা লোয়েস্ট পাওয়ারের পদ, একটু আগে বলেছি, এই যে
এখানে এই যেটা আছে n এর মান 0 বসাই দিলে, হ্যাঁ, তখন হবে x টু পাওয়ার 0 প্লাস r। লোয়েস্ট পাওয়ারের জন্য যেটা পাবেন সেটা হলো ইনিশিয়াল ইকুয়েশন। এখন এই কিছু ইংলিশে আপনারা দেখেন, ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন সিরিজ মেথড ইজ স্পেশালি ইউজফুল হোয়েন দা ডিফারেনশিয়াল ইকুয়েশন হ্যাজ ভেরিয়েবল কোএফিসিয়েন্টস। আবারও বলতেছি, দ্বারা মেথড কখন ব্যবহার করা হয়? যখন সেটা হয়, চলক সহগৃষ্ট অন্তরক সমীকরণ হয়। আবার দেখেন, if the point x equals to x naught is an ordinary point of the differential equation, then the solution can be expressed as power series. এটা যদি x equals to x naught একটা অর্ডিনারি পয়েন্ট হয়, তখন আমরা এটাকে পাওয়ার সিরিজ আকারে লিখতে পারি। কিভাবে? এই যেভাবে n equals to 0 to infinity n x minus x naught n, এভাবে লিখি, তাই না? এভাবে লেখা হয় পাওয়ার সিরিজের মাধ্যমে। আচ্ছা, আবার দেখেন, if x not 0 is a regular singular point of differential equation, which method is used? যখন আমরা ফ্রোবিনিয়াস মেথডটা অ্যাপ্লাই করি। এগুলো একটু আগে আলোচনা করেছি, এখানে ইংলিশে দেওয়া আছে। In power series solution, the recurrence relation is obtained by substituting trial solution into differential equation and comparing coefficients. অর্থাৎ পাওয়ার সিরিজ সলিউশন আমরা কি করি? রিকারেন্স সলিউশনটা কিভাবে পাই? এটা হলো ট্রায়াল সলিউশন ইনটু ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড কম্পেয়ারিং কোএফিসিয়েন্টস। অর্থাৎ আমরা এখানে এই যে পাওয়ার সিরিজটা দেওয়া আছে, একটু খেয়াল করেন, ওয়াই এক্স, এখান থেকে ওয়াই প্রাইম এক্স, ওয়াই ডাবল প্রাইম এক্স, এগুলা কি করি? বের করি, করে আমরা মূল ইকুয়েশনে বসাই, বসানোর পর আমরা এটাকে সলিউশন করি, করে আমরা কম্পেয়ার করি, হ্যাঁ, তখন আমরা এটা সলিউশনটা পাই। তো এগুলো অনেক বড় ম্যাথ, আমরা ম্যাথ গুলা করবো না, জাস্ট আমরা এখানে বেসিক গুলো মাথায় রাখবো। তারপর দা ইন্ডিসিয়াল ইকুয়েশন ইন ফ্রোবিনিয়াস মেথড অ্যারাইজেস ফ্রম লোয়েস্ট পাওয়ার অফ এক্স। এই যে ইন্ডিসিয়াল ইকুয়েশন কোথা থেকে পাবেন? এক্স এর লোয়েস্ট পাওয়ার থেকে। আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, এখানে দেখেন আমাদের সিলেবাসটা একটু দেখি। সেটা হলো গ্রুপ বি তে টপিক হলো 7টা, হ্যাঁ, প্রতিটা টপিক থেকে যদি 4টে 7টা হলেও এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা দুইটা তিনটা আছে, বিটা গামা ফাংশন 4টা, স্পেশাল ফাংশন 5, লেজেন্ডার, হারমিট, প্রায় এখানে 20টা টপিকস আছে, ঠিক আছে? এই কমপ্লেক্স অনেকগুলো টপিক কিন্তু। তো আপনাদের এখানে কমপ্লেক্স এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সবগুলো মিলে 1 2 3 মিলে না হয়, সর্বোচ্চ 3 থেকে 4টা এমসিকিউ দিবে, ঠিক আছে? বা 5টাই দিবে, এর উপরে দিবে না। তারপরে যে এখানে বিটা ফাংশন গামা ফাংশন, এটা থেকে দুইটার মতো আসতে পারে। কিন্তু আমাদের এখানে কমপ্লেক্স অনেক পড়া, অর্থাৎ এখানে 25 মার্কসের মধ্যে ম্যাক্সিমাম 1 2 3 4 মিলে ম্যাক্সিমাম 10 আসবে, বাকি 15 মার্কস কিন্তু এখান থেকে আসবে। এই 4টা থেকে যদি 10 আসে, একটা থেকে ম্যাক্সিমাম 2টা করে বা 3টা করে আসবে, ঠিক আছে? বিটা এবং গামা ফাংশনের মধ্যে অনেক বেসিক আছে, এগুলো আপনাদের শিখতে হবে। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিন্তু মেইনলি আপনাদের 1 এবং 2 থেকে অনেক এমসিকিউ করতে পারে, ওই যে বেসিক কিন্তু ওগুলাই যেগুলো আলোচনা করেছি। আর এখান থেকে পাওয়ার সিরিজের ম্যাথ কিরকম হবে, ফ্রোবিনিয়াস সিরিজ কিরকম হবে, কখন পাওয়ার সিরিজ অ্যাপ্লাই করা যাবে, কখন ফ্রোবিনিয়াস মেথডটা অ্যাপ্লাই করা যাবে, এগুলাই পরীক্ষায় আসবে, তেমন বড় ম্যাথ আসবে না। এখন আপনাদের কোশ্চেন থাকলে বলেন। তো এতক্ষণ যে টপিক গুলো আলোচনা করেছেন, বিশেষ করে লাস্টের যে টপিকটা, এখানে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন। হ্যালো, আমি আমি এখন আপনার জিজ্ঞেস করি, আপনারা বলেন, এই পাওয়ার সিরিজ কখন অ্যাপ্লাই করবো আমরা, বলেন। পাওয়ার সিরিজ কখন অ্যাপ্লাই করবো? এই কথা বলেন, রেসপন্স না করলে তো হবে না। not equal to 0. না, সহগ কি থাকবে? চলক থাকবে। এই যে এটা এক্স এর ফাংশন সহগ গুলার চলক থাকবে, ধ্রুবক সহগ থাকবে না, তখন আমরা পাওয়ার সিরিজ অ্যাপ্লাই করতে পারবো। আর এটা সমাধানের ফরম্যাট হলো এটা সাধারণ সমাধান, হ্যাঁ। এক্স নট হলো এখানে সাধারণত আমরা জিরো ধরি, এক্সপানশন পয়েন্ট বলা হয়। তারপর এখানে এ এন্ড হলো একটা ধ্রুবক কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, যেটা আমরা বের করি লাস্টে। তো এখানে
এক্স নট যদি জিরো হয়, এটা স্ট্যান্ডার্ড হলো n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি n এক্স টু পাওয়ার n, এক্স নট যদি জিরো হয়ে যায়, কিন্তু এটা হলো স্ট্যান্ডার্ড ইকুয়েশন। আবার এটাকে ফ্রোবিনিয়াস মেথড আকারেও লেখা যায়, যখন আমরা সিঙ্গুলার পয়েন্ট দিয়ে বের করি। এখন আমরা যখন এটা সমাধান করি তখন এটাকে ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ এগুলো বের করে সবগুলা মূল ইকুয়েশনে বসাই, তারপর এখানে সাজাইতে হয়। অনেক বড় ম্যাথ এগুলা। তো আমরা এখানে যদি দেখি, দেখেন এই বেসিক যেগুলা সেগুলো আমি বারবার আপনাদেরকে বলেছি, যে পাওয়ার সিরিজ সলিউশনের সমাধান সাধারণত ধরা হয় কোন আকারে, এটা এই যে এগুলো আপনাদের আসবে পরীক্ষা। এটা ফরম্যাটটা কি মনে রাখবেন, সেখানে সাইন কস কিছু থাকবে না, এক্সপোনেনশিয়ালও থাকবে না, লনও থাকবে না, শুধু এক্স এর ফাংশন থাকবে। আবার এক্স এর মান যদি এক্স নট, এক্স আর এক্স নট সমান হয়ে যায়, অর্ডিনারি পয়েন্ট হয়, তখন সেটার পাওয়ার সিরিজ কোন আকারে থাকবে, সেটা একটা পাওয়ার সিরিজ হবে, কারণ এখানে এক্স মাইনাস এক্স নট এর মান জিরো হবে। কিন্তু যদি এক্স এর মানে জিরো হয়ে যায়, খেয়াল করেন, তখন সেটা আর রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়ে যায়, একটা রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়, তখন আর সেটা পাওয়ার সিরিজ থাকবে না, সেটা আমরা বলবো সেটা হবে প্রোবিনিয়াস মেথড। হ্যাঁ, তখন আমরা প্রোবিনিয়াস মেথডের সাহায্যে সমাধান করতে হবে। এখন এই যে এরকম ইকুয়েশন দিয়ে আপনাদের বলবে যে এটা দ্বারা কোন সমীকরণ সমাধান করা যায়, এরকম আসতে পারে, তখন আপনাদের পুরো সমীকরণটা সমাধান করে দেখতে হবে এটা কোন ধরনের সিরিজ হয়। বুঝতে পারছেন? এই যে এটাকে সমাধান করলে একটা সিরিজ পাবো, অনেক বড় সিরিজ হবে, তখন সেটাকে কস হাইপারবোলিক কেস আকারে লেখা যায়। তো এগুলো একটু লেস ইম্পর্টেন্ট, আগে বলেছি। এখন আমার কথা হলো, এই যে আপনাদের যদি বলা হয় যে ফ্রোবিনিয়াস মেথডের সমাধান ধরা হয় কিভাবে, তাহলে নর্মাল পাওয়ার সিরিজ হলো এ এন এক্স টু পাওয়ার কি আর, আর এখানে হলো এন প্লাস আর। বুঝতে পারছেন? এখানে হলো এন প্লাস আর ফ্রোবিনিয়াস। তখন সিঙ্গুলার পয়েন্ট যখন ধরা হয়, তখন এন এর মান 0 টু ইনফিনিটি এভাবে আমরা বসাইতে থাকি, তখন আমরা একটা সিরিজ পেয়ে যাবো, অনেক বড় সমীকরণ পাবো এগুলো। আবার এই যে আপনাদের এখানে বলবে আটটা কিভাবে বের করা হয় ইন্ডিসিয়াল ইকুয়েশন থেকে। তারপর এখানে এই যে যেগুলো আলোচনা করেছি এগুলো আপনাদের মেনলি আসার মতো। এখন আপনাদের কোশ্চেন থাকলে বলেন আমাকে, বুঝছেন কিনা বলেন আগে। হ্যালো। হ্যাঁ স্যার, বুঝছি স্যার। বই কখন পাবেন, কি পাবেন, ওগুলো নিয়ে পরে কথা হবে। আমার আগে পড়া নিয়ে আগে কথা বলেন, ওটা শেষ হোক, পরে আমরা বাকিটা দেখবো। আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব, সেটা হলো আপনারা আমার বইটা আগে ভালো করে পড়েন। আমাদের বইগুলো কিন্তু আমরা মেন বইয়ের আলোকে সাজাইছি, যে বেসিক গুলা কিন্তু মেন বইয়ের আলোকে দেওয়া। ঠিক আছে? তো এগুলো আগে বেসিক গুলা ভালো করে দেখেন, দেখার পর ওই রিলেটেড এমসিকিউ গুলো করেন। আমি আশা করি আপনারা এখান থেকে কমন পাবেন। ঠিক আছে? যেমন একটু আগে যেমন বলেছিলাম আপনাদের, এই যে প্রথমে যেটা ছিল, আমি জাস্ট একটা মিনিট রিপিট করি। এখান থেকে আপনাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে ছোট ছোট বলবে এক্সাক্ট কিনা সেগুলো আসবে, বার্নোলির ইকুয়েশন কোনটা সেটা আসবে, আবার দিয়ে বলবো কোনটা ফার্স্ট ক্রমের কোনটা সেকেন্ড ক্রমের সেটা আসতে পারে। হ্যাঁ, তারপর আপনাদের বিভিন্ন ইকুয়েশন দিয়ে বলবে যে এটা কিভাবে সমাধান করা যাবে। হ্যাঁ, এটা লিনিয়ার কিনা বা নন লিনিয়ার কিনা। এরপর বলবে যে আপনাদের যেটা আছে এখানে, ওগুলা থেকে তো 100% থাকবে, সেটা হলো এই যেটা, এই তিনটা কন্ডিশন, এই যে ওয়াইসি ওয়াইপি বের করা, অক্সিলিয়ারি ইকুয়েশন দিয়ে দিবে। কখন এই যে কন্ডিশন গুলো আমরা দেখি, এই যে কন্ডিশন থেকে যদি মূলগুলো ভিন্ন ভিন্ন হয় তখন সমাধান কি রকম হবে, তারপর মূলগুলো যদি একই রকম হয় তখন সমাধান কি রকম হবে, যদি জটিল হয় তখন সমাধান কি রকম হবে। এই স্টেপ থ্রি যেটা আছে, এই যেটা, এই ভিন্ন ভিন্ন বাস্তব সংখ্যা হলে এটা হলো সমাধান, মূল একই হলে এটা হলো সমাধান, মূল জটিল। এখান থেকে মিনিমাম এক থেকে দুইটা দুইটা এমসিকিউ পাবেন এটা এগুলোর মধ্যে কমপক্ষে। ঠিক আছে? তো আপনারা এই রিলেটেড এমসিকিউ করবেন, অক্সিলারি ইকুয়েশন কিভাবে বের করতে হয়। আর আপনাদের কখনো পার্টিকুলার ইন্টিগ্রাল দিয়ে দিবে না। ডান দিকে যদি নন জিরো হয়, ধরেন এটা হলো এক্স কিউব, যদি বলে এটার সমাধান কত, তখন বিশাল ম্যাথ হয়ে যাবে। বুঝতে পারছেন পার্টিকুলার ইন্টিগ্রাল কিভাবে বের করে, কখন বের করতে হয়? ধরেন আপনাদের সব ইকুয়েশন গুলো এরকমই থাকবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। ধরেন 3y ফর এক্সাম্পল, এটা 2। তো এটা সমাধান করলে আপনারা ওয়াইসি এর মান পাবেন, এটা হলো জেনারেল সলিউশন। কিন্তু এখানে ওয়াইপি টা জিরো, এজন্য ওয়াইপি বের করতে হবে না। কিন্তু ওয়াইপি এর জায়গায় এক্স আসতে পারে, এক্স সাইন এক্স আসতে পারে, ই টু পাওয়ার এক্স আসতে পারে, এগুলো বিশাল ম্যাথ, এত বড় ম্যাথ আপনাদের দিবে না। ঠিক আছে? শুধু সিম্পল ই টু পাওয়ার এক্স দিয়ে দিতে পারে, সেটা একটু দেখা দিই।
কারণ e টু দি পাওয়ার এক্স এর আবার সহজ। ধরেন বললে এখানে ওয়াইপি কত, একটু খেয়াল করেন, ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার প্লাস ধরেন ডি ওয়াই ডি এক্স প্লাস 2y ইকুয়াল টু e টু দি পাওয়ার 3x। তাহলে এই যে এর যে সহগটা 3 আছে যেটা, সেটা এখানে বসে যাবে, তখন ওয়াইপি হবে, এই যে দেখেন ওয়াইপি, সরি, এই যে ওয়াইপি হবে, এই যে এখানে চলে আসবে 1/d² প্লাস ডি প্লাস 2, এখানে তোমার 3x থাকবে, কিন্তু এই ডি এর জায়গা 3 বসে যাবে, ডি এর জায়গা কি আসবে 3 বসবে। বুঝতে পারছেন, ক্যাপিটাল ডি মানে হলো ডিওয়াই ডিএক্স। তো ওয়াই ওয়াই বাদে বাকি যেগুলো আছে সবগুলা ডি স্কয়ার বাই ডি এক্স স্কয়ার ডি বাই ডি এক্স সবগুলো এখানে বসে যাবে, চলে আসবে বাম দিকে। এভাবে আমরা ওয়াইপিটা বের করি, তাহলে এখানে ওয়াইপি এক্স ডি এর জায়গায় 3 বসাবেন, 3 বসালে 1/9 প্লাস 3 প্লাস 2 1/14, এটাই হলো ওয়াইপি। বুঝতে পারছেন আমার কথা? আপনারা কি পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে পারেন? হ্যাঁ সবাই কি স্যার। ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। আপনাদের ওয়াইপি কম দিবে, আপনাদের ওয়াইসি দিবে, অক্সিলারি ইকুয়েশন দিবে, কারণ ওয়াইপি বের করে অনেক বড় হবে। এরপর সাইন দিয়ে দিতে পারে, কস দিয়ে দিতে পারে। সাইনেরটা একটু দেখাই দিই, লাস্ট ওয়ান, সাইনেরটা একটু দেখাই। ধরেন ডানে আছে এরকম, ধরেন একটা ওয়াইপি পাইলেন আপনি এরকম, ডি স্কয়ার প্লাস 4d প্লাস 4 সাইন 3x, তখন এটা হলো এ, এটা শুধু ডি এর জায়গায় বসবে, এত বড় দিবে না, ডি এর জায়গায় বসবে -3, তাহলে -3² প্লাস 4d প্লাস 4। মনে রাখতে হবে সাইনের জায়গায় হলো এ স্কয়ার, হলো এখানে -3², অর্থাৎ স্কয়ার যেগুলো আছে সেই জায়গায় বসবে, এখানে বসবে না, এখানে সহগটা বসবে না, শুধু এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে ডি এর জায়গায় সরাসরি মানটা বসবে। তো সাইনের ক্ষেত্রে ওয়াইপিটা অনেক বড় হয়ে যাবে, সেগুলো আপনাদের আবার দেবেন, চাইলে আপনারা পার্সোনালি করতে পারেন। যেগুলো আসার মতো সবগুলো আমরা অ্যাড করেছি, আশা করি এখান থেকে কমন পাবেন।